আশুলিয়ায় স্বর্ণের দোকানের ডাকাতের হামলায় স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার রাতে নয়ারহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে ডাকাতেরা। তাদের বাধা দিলে মালিক দিলীপ দাসকে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় দিলীপের। ঘটনা তদন্ত শুরু করলেও এখনও কাউকে আটক করেনি পুলিশ। প্রতিদিনের মতো রোববার রাত ৯টার দিকে স্বর্ণের দোকান বন্ধ করছিলেন ব্যবসায়ী দিলীপ দাস ও তার স্ত্রী। এই সময় একদল ডাকাত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দিলীপ স্বর্ণালয়ে হামলা চালায়। স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে দিলীপ দাসকে কুপিয়ে একটি প্রাইভেট কারে পালিয়ে যায় ডাকাতরা। গুরুতর আহত দিলীপকে এনাম মেডিকেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শাটারের মুখে তালা দিতেছে, মানে চারজন ওদিক থেকে দৌড় দিয়ে আসিয়ে একটা বম মারছে। দোকান থেকে বাইরেছে, বাইরের পরে ওনার মনে হাতে ব্যাগ কাছিল, এটা নিয়ে টান দিছে, দেয় না দেখে ওনারে মনে করেন বুকের মধ্যে আঘাত। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে দিলীপ দাসের, জানান চিকিৎসক। বুকে বড় ক্ষত ছিল, গালের ডান পাশে ক্ষত ছিল, পিঠে ক্ষত ছিল। আমরা চিকিৎসা শুরু করেছিলাম আর কি, তবে চিকিৎসা শুরু করেছি কিন্তু উনি চিকিৎসা করতে করতে মারা গেছে আর কি। স্বর্ণের দোকানে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী, আশুলিয়া থানা ও ডিবি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জড়িতদের চিহ্নিত করে এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ডাকাতদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত আছে বলছে পুলিশ। এই ব্যাগটি তারা নিয়ে চারজন দৌড়ে চলে যায় এবং যাওয়ার সময় তারা এই একটু ধোঁয়া দেখা যায়, সম্ভবত একটা ককটেল বিস্ফোরণ করেছে। সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা এই অপরাধীদের ধরে আইনের আওতায় নিয়ে আসব। লুট হওয়া ব্যাগে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিল বলে দাবি স্বজনদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক সহ দুজনকে ইয়াবা সহ আটক করেছে যৌথ বাহিনী। তারা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মোহাম্মদ জিদান এবং হাসপাতালের দালাল ইকবাল হোসেন। রোববার দুপুরে শহরের ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে কয়েকটি ইয়াবা সহ তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে ওই দুজন নিজেদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালের দালালি ও স্টাফদের হুমকি ধমকি দিয়ে নানা সুবিধা আদায় করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী তাদের আটক করেছে। এদিকে জিদানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির জেলা কমিটির আহ্বায়ক নীরব রায়হান বলেন, জিদান জেলা কমিটির সংগঠক ছিলেন, তবে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজধানীর মোহাম্মদপুরে র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে ডাকাত সর্দার সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয় দেশি বিদেশি অস্ত্র। রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাহিনীটি। তারা বলছে, চক্রটি ছুটির সময় ডাকাতি করত। দীর্ঘদিন রাজধানীর বিভিন্ন স্থানে র্যাব পরিচয়ে ডাকাতি, অস্ত্র, মাদক ব্যবসা ও সিএনজি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত তারা। এছাড়া মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক, ভূমি দখল, চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে। র্যাব জানায়, পতিত রাজনৈতিক দলের কাউন্সিলররা এসব সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাই বেপরোয়া হয়ে উঠছে সন্ত্রাসীরা। বিল্লু ডাকাত রং মিস্ত্রি সেজে বিভিন্ন অভিজাত এলাকায় ফ্ল্যাট বাড়িতে সে রঙের কাজ করতে যায় এবং ও যখন রঙের কাজ করে তখন কোন বাড়িতে ডাকাতি করবে এটা সে রেকি করে, ফলো করে। কোরবানির ছুটি, যে লম্বা ছুটি, এই ছুটিগুলো হলো তার ডাকাতি করার মোক্ষম সময়। এই সময়টাকে সে বেছে নেয় এবং এবারও তার এই ধরনের একটা পরিকল্পনা ছিল। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর পেডিয়াট্রিক আইসিইউতে। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। রোববার দিবাগত রাত ১টার দিকে আইএসপিআর থেকে খুদে বার্তা পাঠিয়ে এ তথ্য জানানো হয়। শিশুটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানান গুজব ছড়িয়ে পড়তে দেখা যায়। এমনকি তার মৃত্যুর খবর জানিয়ে অনেকেই শোক প্রকাশ করে স্ট্যাটাসও দেন। এরই মধ্যে শিশুটির চিকিৎসা চলছে বলে জানালো আইএসপিআর। এর আগে শনিবার বিকালে শিশুটিকে ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক আইসিইউ থেকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ এ স্থানান্তর করা হয়।
মাগুরায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে 7 দিন ও বাকি 3 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রোববার মধ্যরাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালত শুনানি শেষে আদেশ দেন। এর আগে রাতে আসামিদের আদালতে তোলে পুলিশ। এ সময় 4 আসামির 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে মামলার মূল আসামি হিটু শেখকে 7 দিন, সজীব শেখ, রাতুল শেখ ও জাহেদ আক্তারকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে রোববার দুপুরে নিরাপত্তার শঙ্কায় আসামিদের আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে তাদের রিমান্ড শুনানি করেন আদালত। আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহতের ঘটনা নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, এই ডাকাতির ঘটনায় যে তদন্ত চলছে সেটা কি অগ্রগতি হয়েছে, পুলিশ কি বলছে, আর এই ডাকাতিটা আসলে কিভাবে ঘটলো, প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছে? দেখুন, আমি যদি প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যদি বলি যে গতকাল রাত 9টার দিকে যে স্বর্ণর যে দোকানটি রয়েছে, দিলীপ স্বর্ণালঙ্কারের যে ঘরটি রয়েছে, সেখানে কিন্তু সেই দোকানের যিনি মালিক রয়েছেন দিলীপ দাস এবং তার স্ত্রী দোকানটি বন্ধ করে যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কিন্তু 3 থেকে 4 জনের একটি ডাকাত দল সেখানে কিন্তু ককটেল ফাটিয়ে তাদের দোকানে হানা দেয় এবং দিলীপ কুমারের হাতে একটি স্বর্ণের এবং টাকা পয়সার একটি ব্যাগ ছিল, সেই ব্যাগটি কিন্তু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন কিন্তু দিলীপ কুমার সেই ব্যাগটি ডাকাতের না দিয়ে কিন্তু ধস্তাধস্তি করলে কিন্তু ডাকাতরা কিন্তু দেশীয় যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র দিয়ে কিন্তু দিলীপ কুমারকে কিন্তু কুপিয়ে কিন্তু সেই ব্যাগটি ছিনিয়ে নিয়ে পুনরায় আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কিন্তু তারা প্রাইভেট কার যুগে দ্রুত গতিতে তারা কিন্তু ঘটনাস্থল ত্যাগ করে বলে স্থানীয়রা বা প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। এবং মুমূর্ষু অবস্থায় দিলীপ দাসকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এবং চিকিৎসকরা বলছেন তার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে। এই ঘটনার পর আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজগুলো কিন্তু তারা এরই মধ্যে সংগ্রহ করেছেন এবং 4 থেকে 5 জনের ডাকাত দল প্রাইভেট কার যুগে চলে যাচ্ছেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং তারা বলছেন ধোঁয়ার মতো তারা দেখতে পেয়েছেন, ধারণা করা হচ্ছে যে হয়তোবা তারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে ঢাকা জেলা পুলিশের যে আশুলিয়া থানা পুলিশ রয়েছে এবং ঢাকা জেলা উত্তরের যে গোয়েন্দা পুলিশ রয়েছে তারা কিন্তু পৃথকভাবে কিন্তু এরই মধ্যে এই ঘটনায় যারা সংশ্লিষ্ট রয়েছে, যে ডাকাত সদস্যরা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে ধরার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে, যে ডাকাত সদস্য রয়েছে তাদেরকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হবে এবং যে লুণ্ঠিত যে স্বর্ণালঙ্কার বা টাকা পয়সা রয়েছে সেগুলো কিন্তু তারা উদ্ধারের যে তৎপরতা সেটি চালিয়ে যাবেন। নিহতের স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই ব্যাগে 20 থেকে 25 ভরির মতো স্বর্ণালঙ্কার ছিল এবং বেশ কিছু নগদ টাকা ছিল বলে নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। ডাকাতি ঘটনায় সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনে 3 দিনের সময় বেঁধে দিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। রোববার রাতে 5 দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিলে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এছাড়াও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। 48 ঘন্টার মধ্যে মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। মাগুরায় ধর্ষণের ঘটনায় শিশুটির মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল গঠন সহ নারী নির্যাতন প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ ও বুয়েটের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের দাবি, ধর্ষণের মামলা 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন এবং 1 মাসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টাকে জবাবদিহির দাবিও জানান তারা। আসিয়ার মামলার ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা এবং 1 মাসের মধ্যে আসিয়ার ধর্ষকের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ নিশ্চিত করতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। নারী ও শিশু নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে।
নারী ও শিশু নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান জুলাই অভ্যুত্থানের আহতরা। নির্ধারিত সময় ধর্ষকদের বিচার নিশ্চিত না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়েরও ঘোষণা দেন তারা। 48 ঘন্টা অপেক্ষা করা যাবে না, তাকে ফাঁসির আওতায় আনতে হবে, ফাঁসিতে ঝুলাতে হবে, না হলে আপনি অতি শীঘ্র ওই জায়গা থেকে পদত্যাগ করেন। প্রকাশ্যে দিবালোকে সেই দর্শকের ফাঁসি এবং পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে তার বিচার নিশ্চিত করতে হবে। এর আগে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে বের হয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে এসে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্র জনতা। রোববার রাত 8টায় খুলনা শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর কেডিএ এভিনিউ ঘুরে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। একই দাবিতে সন্ধ্যায় নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে এন্টি রেপ ইউনিটি। রোববার সন্ধ্যার পর প্রেস ক্লাব চত্বরে এসব কর্মসূচি পালন করেন তারা। রাজশাহীতে প্রতিবাদ কর্মসূচি পালন করে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এছাড়া রংপুর, মাগুরা ও সিরাজগঞ্জে বিক্ষোভ করেছে সর্বস্তরের ছাত্র জনতা। জুডিশিয়ারি এবং পুলিশিং যে বাহিনী সিস্টেম, যা মরাল কারাপশন থাকার কারণে আজকে পুলিশ বাহিনী কাজ করছে না, সেটার স্পষ্ট প্রতিমান হয়েছে। ধর্ষণকারীদের বিচারে কোনো প্রকার তালবাহানা করা হয় তাহলে মানুষ আইনকে নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে। খবরের কাগজে প্রকাশের মাধ্যমে তাকে ধরিয়ে দিয়ে যথাযথভাবে শাস্তি দেওয়া হোক। মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচার 6 মাসের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 24 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসিকে আদেশ দেওয়া হয়েছে। এছাড়া শিশুর পরিবারকে সহযোগিতার জন্য কর্মকর্তা নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ধর্ষণের বিচার দাবিতে তোলপাড় সারা দেশ। এর মধ্যেই রোববার উচ্চ আদালতে উঠল বিষয়টি। জনস্বার্থে পুরো বিষয়টি আদালতের নজরে আনেন বেশ কয়েকজন আইনজীবী। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে বেশ কটি আদেশ দেন বিভিন্ন দপ্তরকে। নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী 180 দিনের মধ্যে এই মামলার বিচার শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া শিশুটির বড় বোন সহ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে হাইকোর্ট। শিশু নির্যাতন দমন আইনের ধারা 14-র ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয়। এর পাশাপাশি মাননীয় আদালত বলেছেন 2 জন ওয়েলফেয়ার অফিসারকে নিয়োগ দিতে 24 ঘন্টার মধ্যে, যাতে করে তাদের অবস্থা, তাদের ওয়েলফেয়ার এবং তাদের সিকিউরিটির ইস্যুটা দেখভাল করা যায়। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির পরিবারকে বিনা খরচে সকল আইনি সহায়তা দিতে মাগুরায় আইনজীবীদের টিম গঠন করেছে বিএনপি। গ্রেফতারকৃত যারা আসামি আছেন এবং এই আসামিদের বিচারের জন্য তথা এই ভিকটিমের মা যে মামলা দায়ের করেছেন সেই মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন। এছাড়া আইন অমান্য করে শিশুটি ও তার পরিবারের ছবি যারা ছড়িয়েছে তাদেরও চিহ্নিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে না পারলে ধর্ষণের মতো অপরাধের বিস্তার রোধ সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। মানবাধিকার সংস্থার তথ্য মতে গত 5 বছরে 6,305 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। আশঙ্কার বিষয়ে এদের 3,471 জনের বয়স 18 বছরের নিচে, যা মোট ঘটনার 55% বেশি। অপবাদ সহ্য করতে না পেরে অনেকেই বেছে নেন আত্মহত্যার পথ। বিচারহীনতার সংস্কৃতি কুরে কুরে খাচ্ছে মনুষ্যত্ব। নারী কখনো বাইরে, কখনো ঘরে কর্মস্থলে, আবার কখনো নিজ পরিবার ও আত্মীয় স্বজনেরই লোলুপ দৃষ্টির শিকার। কুৎসিত থাবায় পাল্টে যাচ্ছে পুরো জীবনটাই। মাগুরায় বোনের বাড়িতে 8 বছরের শিশু ধর্ষণে তোলপাড় গোটা দেশ। ঘৃণা আর রক্তক্ষরণে ক্ষুব্ধ গোটা জাতি। প্রতিবাদে সোচ্চার সর্বস্তরের মানুষ।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে 2020 থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরে 1079 জন নারী ও শিশু গণধর্ষণের শিকার। ধর্ষণের পর হত্যা 207 জনকে, এর মধ্যে শিশু 118 জন। ধর্ষণের শিকার 50 নারী ও শিশু বেছে নেয় আত্মহত্যার পথ। 1089 জন গণধর্ষণের শিকার হয়েছে, অর্থাৎ প্রতি 5 জনের 1 জন নারী ও কন্যা শিশু গণধর্ষণের শিকার হচ্ছে। অধিকাংশ ঘটনায় ঘটছে তাদের পরিবার, তারপর হচ্ছে প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং নিকটাত্মীয়দের মধ্যে। ধর্ষণের শিকার নারী বা শিশুকেই হচ্ছে সামাজিকভাবে তাকে অনেকটা হেয় প্রতিপন্ন করা হয়, তাকে বয়কট করা হয় বা তার উপরে কলঙ্ক লেপন করা হয়। বিশৃঙ্খল সমাজের অরাজকতায় অপরাধের দায় মুক্তি বাড়ছে। আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতা, সমঝোতা ও জবাবদিহির অভাব অপরাধীদের ক্ষমতায়ন করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিচারহীনতা এবং বিচার না দেওয়ার সংস্কৃতি, বিচার না পাওয়ার সংস্কৃতি, এটি প্রভাবিত করেছে বিচার না দেওয়ার সংস্কৃতিতে। তারা জেনেই যাচ্ছে যে এই ধরনের ঘটনা করা যায় এবং এই ধরনের ঘটনা ঘটলে আসলে কোনো ধরনের পারিবারিক ভাবে, সামাজিক ভাবে বা রাষ্ট্রীয় ভাবে কোনো ধরনের বিচারের মোকাবেলা তাদের করতে হচ্ছে না। দেখা যাচ্ছে আমাদের ধর্ষণ মামলাগুলোর রায় কিন্তু 7%-এর নিচে। সরকারকে আইনের কঠোর প্রয়োগ, লিঙ্গভিত্তিক সহিংসতায় দ্রুত আইনি ব্যবস্থা, নারীর প্রতি সহিংসতার সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের পাশাপাশি নাগরিক সমাজকে জেগে ওঠায় গুরুত্ব বিশিষ্টজনদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ মামলার তদন্ত 15 দিনে এবং 90 দিনে বিচার শেষ করতে হবে, এ বিষয়ে বিদ্যমান আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। এদিকে মব ভায়োলেন্সের বিরুদ্ধেও কঠোর হতে যাচ্ছে সরকার। রোববার আলাদা ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা। রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতির সাথে বেড়েছে নারীর প্রতি সহিংসতা। এসব ঘটনায় বিক্ষোভ হচ্ছে সারা দেশে। রোববার সচিবালয়ে আইন উপদেষ্টা জানান, ধর্ষণ মামলা তদন্ত 15 দিনে এবং বিচার 90 দিনে শেষ করার বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হচ্ছে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও কঠোর হব, আরও সজাগ হব, আরও কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে কোথাও নারীর প্রতি সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। তথ্য উপদেষ্টা বলেন, এখন থেকে যে কোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার। যেই অপরাধী হন না কেন, এটা কোনো জাতপাত, ধর্ম, বর্ণ দেখা হবে না, লিঙ্গও দেখা হবে না, নারী কি পুরুষ, যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি। গত 7 মাসে সংঘটিত মব ভায়োলেন্সের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে বসে শেখ হাসিনা ও তার মিত্ররা দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। রোববার রাজধানীতে ইফতার অনুষ্ঠানে একথা বলেন তিনি। এবছরের শেষ দিকে নির্বাচন করায় প্রধান উপদেষ্টার আশ্বাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিএনপি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সফল নির্বাচনের অপেক্ষা করছে। মেজর হাফিজ আরও বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। প্রতিবেশী দেশটি বাংলাদেশে শান্তি চায় না বলেও মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমেদ। স্বৈরাচারের দোসরেরা তাদের দুর্নীতির অর্থ দেশকে অস্থিতিশীল করার কাজে ব্যয় করছে বলেও অভিযোগ করেন তিনি। বসে বসে তিনি বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। বহু তাদের অবৈধ অর্থ এবং তাদের আরো সাহায্যকারী দেশ আছে, তারাও তাদেরকে নানাভাবে অর্থবিত্ত যোগান দেয়। এটি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এখন উঠে পড়ে লেগেছে।
নির্বাচন যত দেরি হবে ততই সমস্যা বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার সিলেটে ইফতার মাহফিল শেষে তিনি কথা বলেন। গণপরিষদ নির্বাচনের দাবি ভিত্তিহীন মন্তব্য করে টুকু দ্রুত জাতীয় নির্বাচন করার আহ্বান জানান। জাতীয় নির্বাচনের পার্মানেন্ট পার্লামেন্ট গঠিত হবে। বিদ্যমান যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের যদি আমাদের যে 31 দফা দেওয়া আছে সেটাকে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো সেই অ্যামেন্ডমেন্টগুলো করা হবে। তো এইখানে এগুলো হচ্ছিল যে ইলেকশন থেকে পিছানোর জন্য বলা হচ্ছে, এটা আমরা মেনে নেব না। বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়ন হবে। ভারতের সেনাপ্রধানের এমন মন্তব্যকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তার উদ্বেগের কোনো কারণ দেখছেন না তারা। বিশ্লেষকরা মনে করেন চীন পাকিস্তানের সাথে দীর্ঘদিনের শত্রুতার মধ্যে বাংলাদেশ ভারতের নতুন বৈরিতার কোনো শঙ্কা নেই। ভারতের একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী কথা বলেন সে দেশের নিরাপত্তা, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ও বাংলাদেশ ভারত প্রসঙ্গেও। বাংলাদেশ ভারত প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ঢাকায় সরকার পরিবর্তন হলে ভারত বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে, তাই এ নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক ও নিয়মিত তথ্য আদান প্রদানের কথাও জানান তিনি। আমার মতে ঢাকায় সরকার পরিবর্তনের ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে, তাই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি স্পষ্টভাবে বলতে পারি, বর্তমানে দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমরা নিয়মিত তথ্য আদান প্রদান করি যাতে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে। ভারতের সেনাপ্রধানের এমন মন্তব্যকে ইতিবাচক বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এখন যে অবস্থায় আছে ভারত বাংলাদেশ সম্পর্ক, সেটা থেকে ভবিষ্যতে নির্বাচিত সরকার আসলে আরো উন্নতির দিকে যাবে। সো এইটারই তার ইঙ্গিত করে, এটা কোনোভাবে নেতিবাচক কোনো কিছু আমরা এর মধ্যে দেখছি না। আমি এটা অত্যন্ত অ্যাপ্রিসিয়েট একটা আমি মনে করি প্রশংসার পাওয়ার মতো একটি কথা। বাংলাদেশের পক্ষ থেকেও আপনার সেনাবাহিনী প্রধান এবং আমাদের এই সামরিক কূটনীতি বা সামরিক সম্পর্কটা এটা কিন্তু অটুট রাখতেই হবে। এটা উভয় স্বার্থের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল দাবি করে ঢাকা ইসলামাবাদ সম্পর্কের উন্নতিকে যথেষ্ট উদ্বেগজনক বলে মন্তব্য করেন দ্বিবেদী, যদিও এতে একমত নয় নিরাপত্তা বিশ্লেষক। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের বিশাল উন্নতি হয়েছে। প্রশিক্ষণ, অস্ত্র সরঞ্জামাদি আনার ব্যাপার আছে, সেটা কিন্তু মোটেই না। আমাদের যেটা উন্নতি হয়েছে সেটা হচ্ছে একেবারেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা বিগত 15-16 বছর আওয়ামী সরকারের সময় একেবারে বিচ্ছিন্ন ছিল, সেটা আর কি চালু হয়েছে। চীন পাকিস্তানের সঙ্গে বৈরিতার মধ্যে বাংলাদেশের সাথে নতুন করে কোনো শত্রুতায় জড়াবে না ভারত মনে করছেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 16 জনের পরিবার বলছে, একদিকে সহায়তা বঞ্চিত, অন্যদিকে নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের। স্বজনরা জানান সরকারি সহায়তা মিললেও তা খুবই সামান্য। এছাড়া আন্দোলনে হামলায় অভিযুক্ত অনেকেই জামিনে বেরিয়ে নানাভাবে হুমকি দিচ্ছে তাদের। তবে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের। স্বৈরাচারের পতন দাবিতে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 20 জুলাই ঢাকায় গুলিতে নিহত হন ইউনুস আলী শাওন। শনিরাখড়ার একটি দোকানে ছিলেন কর্মচারী। লক্ষ্মীপুর সদর উপজেলার আবুল বাসারের ছেলে শাওনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। যারা আমার ছেলেরে মারছে তাদের বিচার চাই, আমি শাস্তি চাই, উপযুক্ত শাস্তি চাই। আমি দক্ষিণ মাগুরিতে যেটা শাওন, ওর যখন এখান থেকে লাশ ঢাকা থেকে মারা গেছে, ঢাকা মারা যাওয়ার গুলি খাইছে। জুলাই অভ্যুত্থানে শহীদ হন লক্ষ্মীপুরের কলেজ ছাত্র সাদাল আফনান, কাউসার হোসেন বিজয়, ওসমান গনি সহ 16 জন। কিন্তু এতদিনেও পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের পরিবারের। এছাড়া হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিদের অনেকেই জামিনে বের হয়ে হুমকি দেওয়ার শঙ্কায় হতাহতের স্বজনরা। আমার পরিবার নিরাপত্তা নাই, আমাকে ফোন দিয়ে কেন বলতেছে সকলের নাম কাটা যাক। আমি চাই যারা নিরপরাধ মানুষ তারা মুক্তি পাক, যারা অপরাধী তারা পূর্ণাঙ্গ শাস্তি পাক। যদিও নিরাপত্তা ও অন্যান্য সহায়তা দিয়ে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের। আপনারা কোনো নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করেন, সঙ্গে সঙ্গে আপনারা পুলিশ বিভাগকে জানাবেন, এসপি মহোদয় আছেন, আমি আছি, আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করব। লক্ষ্মীপুরে আন্দোলনের সাবেক যুবলীগ নেতা একেএম সালাউদ্দিন টিপুর বিরুদ্ধে 4 জনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া 12 জন নিহত হন ঢাকায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বাংলাদেশিদের উন্নত চিকিৎসায় বিদেশে হাসপাতাল খুঁজছে সরকার, অথচ দেশেই বিশ্বমানের একটি হাসপাতাল ধুঁকে ধুঁকে মরছে। আওয়ামী লীগ সরকারের পর অন্তর্বর্তী সরকারের 7 মাসেও আলোর মুখ দেখেনি সুপার স্পেশালাইজড হাসপাতাল। বিশেষজ্ঞরা বলছেন, নীতিমালা চূড়ান্ত করে বাজেট ও জনবল নিশ্চিত করলে এই হাসপাতালেই বিশ্বমানের সেবা দেয়া সম্ভব। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলে শাহবাগে বানানো হয় সুপার স্পেশালাইজড হাসপাতাল। অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি বসিয়েছে দক্ষিণ কোরিয়া। বিশ্বমানের চিকিৎসার সব আয়োজন থাকলেও উদ্বোধনের 3 বছর পরও মিলছে না সেবা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে মেডিকেল ভিসা পাওয়া কঠিন, এতে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো রোগী। এই অবস্থায় বাংলাদেশিদের জন্য চীনে 3টি হাসপাতাল ঠিক করেছে সরকার, অথচ অবহেলায় পড়ে আছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। দুর্ভাগ্যজনক একটা অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া আমাদেরকে বাধাগ্রস্ত করেছে আর কি। ওই হাসপাতাল ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য একেবারে একটা ইউনিক ব্যবস্থাপনা হতে হবে, এবং এইরকম ইউনিক ব্যবস্থাপনার জন্য আসলে আমাদের দেশে এখন পর্যন্ত ইভেন যে কর্পোরেট হাসপাতালগুলো আছে সেগুলো ওইটার সঙ্গে তুলনীয় নয়। অতএব অভিজ্ঞ ব্যবস্থাপক পাওয়াটা বেশ বড় চ্যালেঞ্জ হবে। কর্তৃপক্ষ বলছে, হাসপাতাল পরিচালনায় মূল পরিকল্পনা থেকে সরে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। পরিচালনায় আলাদা কমিটি, বরাদ্দ ও দক্ষ জনবল নিয়োগ ছাড়া উন্নত চিকিৎসা দেয়া সম্ভব নয়। গভর্নমেন্ট নীতিমালা দিয়ে যদি এটা পরিচালনা করা হয়, যেভাবে চলছিল এতদিন বা যেভাবে করা হয়েছে, আপনি যেটা বারবারই বলছেন এটা, যে সেভাবে হলে এটা কোনোদিন বিশ্বমানের এটা হতে পারবে না। কারণ আমাকে তো সেইভাবে দিতে হবে। আমি যদি নন প্র্যাকটিসিং করে দিই, তো নন প্র্যাকটিসিং যদি করে দেই, তাকে তো আমাকে সেভাবে একটা, আমি সর্বোচ্চ দিতে না পারি, একটা মিনিমাম আমাকে হ্যান্ডসাম স্যালারি তো দিতে হবে তাকে আমাকে। অভিযোগ রয়েছে, অদক্ষ জনবল নিয়োগ করে হাসপাতালটির বড় ক্ষতি করেছে বিগত সরকার। ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়ায় বাতিল করা হয়েছে সব নিয়োগ। ক্যাফেটেরিয়া, ফার্মেসি এবং ব্যাংকের বুথ বসানো নিয়েও পাওয়া গেছে অনিয়ম। সরকার চেয়েছিল রোগীদের যাতে বিদেশে চিকিৎসা নিতে না হয়, সেই জন্য বানানো হয়েছে আন্তর্জাতিক মানের এই হাসপাতালটি। তবে সরকার চায়নি বলে এই হাসপাতালে আন্তর্জাতিক মানের সেবা চালু হয়নি, মিলছে না সদর হাসপাতালেরই সেবা। তাই সরকারকে এখন ঠিক করতে হবে যে তারা কি এটিকে সদর হাসপাতাল বানিয়ে রাখবেন, নাকি এখানে আন্তর্জাতিক মানের সেবা চালু হবে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে নতুন সময়সূচিতে চলাচল করবে রেলওয়ে পূর্বাঞ্চলের 9টি আন্তনগর ট্রেন। চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, কক্সবাজার ও ময়মনসিংহ রুটে চলাচলকারী 15টি ট্রেনের মধ্যে 9টির সময়সূচি পরিবর্তনের কথা জানিয়েছে রেল পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। পূর্ব রেলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট শহীদুল ইসলাম জানান, নতুন ওয়ার্কিং টাইম অনুযায়ী ট্রেন ছাড়া ও গন্তব্যে পৌঁছার সময়ে কিছুটা কম বেশি করা হয়েছে। নতুন সূচি অনুসারে আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে 7:30টার পরিবর্তে সকাল 7টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। একই ট্রেন ঢাকা থেকে আগের সূচি অনুযায়ী বিকেল 4:30টায় ছাড়বে। ট্রেন চলাচলের নতুন সূচি অনুযায়ী টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সূচির মাধ্যমে রেল চলাচলের বেশ কিছু সমস্যার সমাধান হবে বলে আশা রেল কর্তৃপক্ষের। প্রতারণা, ঘুষ, দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে নাবিল গ্রুপের 98 কোটি টাকা ও 59 একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। অর্থ পাচারের অভিযোগে সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাব জব্দ হয়েছে। এছাড়া ন্যাশনাল ব্যাংক, নাসা গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকা মহানগর বিশেষ সিনিয়র জজ জাকির হোসেন গালিব এসব আদেশ দেন। নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আমিনুল ইসলাম, তার পরিবারের সদস্য ও সম্পর্কিত প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও ঘুষ দুর্নীতির মাধ্যমে ঋণ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে তাদের নামে কিছু ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে ব্যাংকে জমা 98 কোটি টাকা ও 59 একর জমি জব্দের আদেশ দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফ্রিজ হওয়া সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41,74,760 টাকা জব্দ করা হয়েছে। আবেদনে বলা হয়, এসব হিসাবে থাকা অর্থের পরিমাণ অস্বাভাবিক। এদিকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও তার পরিবারের সদস্যদের 42টি বিও অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। জয়নুল হক শিকদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমানতের অর্থ লোপাট সহ ঘুষ নিয়ে ঋণ দেয়া ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
বিদেশে নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের নামে থাকা সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে 5টি বাড়ি রয়েছে। এছাড়া আইল অফ ম্যানে একটি ও যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি বাড়ি রয়েছে। 16 ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এদিকে দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার সহযোগী 23টি কোম্পানির 102 কোটি 85 লাখ টাকার শেয়ার অবরুদ্ধ এবং চট্টগ্রামের আনোয়ারায় 957 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। এসব সম্পত্তির মালিকানা হস্তান্তরের চেষ্টা চলছে বলে জানায় দুদক। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। কূপ খননের জন্য এবছরই আরেকটি রিগ কেনা হবে। এজন্য পেট্রো বাংলা থেকে পাঠানোর প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করেছে জ্বালানি বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের চাহিদা মেটাতে কূপ খনন ও উত্তোলন বাড়াতে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এলএনজি আমদানিতে আরও 2 ভাসমান টার্মিনাল স্থাপনের কার্যক্রম থমকে গেছে। তাই শিল্প, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে গ্যাসের ঘাটতি কমাতে স্থানীয় উত্তোলন বাড়ানোর বিকল্প নেই। চলতি বছরের মধ্যে নতুন সংস্কারসহ মোট 50 কূপ খননের লক্ষ্য ছিল সরকারের। 16 কূপ খনন শেষ হয় গত বছর। চলতি বছর 34টির মধ্যে 11টি খনন করার কথা রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধানী প্রতিষ্ঠান বাপেক্সের। আমরা দেশীয় যে আমাদের কোম্পানি আছে বাপেক্স, এটাকে আমরা সর্বোচ্চ গতিশীল করার জন্য চেষ্টা করছি। এখন 5টা রিগ আছে, আরও একটা রিগ আমরা যুক্ত করতে যাচ্ছি। আমরা ডিপিপি অলরেডি পাঠিয়েছি। বিভাগীয় মূল্যায়ন কমিটি একটা কমিটি আছে জ্বালানি বিভাগে। বাপেক্সের একটি কূপ খননে গড়ে খরচ 100 কোটির নিচে। অন্যদিকে বিদেশি কোম্পানি দিয়ে খননে ব্যয় হয় 180 থেকে 200 কোটি টাকা। গ্যাস কূপ খনন ও আবিষ্কারে যথেষ্ট সফলতা থাকলেও বাপেক্স অবহেলিত ছিল বলে মত বিশ্লেষকদের। থেকে গ্যাস কূপ খনন এগুলোর জন্য অনুমোদন, এই কাজগুলোকে সর্বোচ্চ প্রাধিকার দিয়ে এই কাজগুলোকে নিয়ে যাওয়া দরকার। এই প্রেক্ষাপটে যদি নতুন করে সরকারকে রিগ কেনার প্রয়োজন পড়ে, অথবা রিগ যদি সরকার ভাড়ায় নিয়ে আসতে পারেন দীর্ঘমেয়াদী চুক্তিতে, সেই বিষয়গুলো সরকার এখানে বিবেচনা করতে পারেন। কেননা আমাদের দীর্ঘমেয়াদে গ্যাসের সাপ্লাই অনেক বেশি প্রয়োজন রয়েছে। গত 1.5 বছরে কূপ খননে 250 মিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস মিললেও পাইপলাইনের অভাবে 100 মিলিয়ন ব্যবহারে আসছে না। অর্থনীতির স্বার্থে এ খাতেও দ্রুত বিনিয়োগ জরুরি বলে মত পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ওড়িশা থেকে 10 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাজ্যটির পুলিশের অপরাধ দমন শাখার স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, এদিন ভুবনেশ্বরের রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে 10 বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে 6 জন পুরুষ, 3 জন নারী ও 1 জন কিশোর রয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা আসামের ধুবড়ী জেলার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেন। পরে সেখান থেকে ওড়িশায় পৌঁছান। স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে ভুবনেশ্বরে যাচ্ছিলেন তারা। গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের কাছে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। তাদের কাছ থেকে 7টি মোবাইল ফোন ও কিছু বাংলাদেশি এবং ভারতীয় মুদ্রা জব্দ করেছে পুলিশ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।